আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের বেশ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সো আশা করি সাথে তোমরা আছো। ধারাবাহিকভাবে ভিডিওটা না টেনে যদি তোমরা দেখো তাহলে সুন্দরভাবে সেটা বুঝতে পারবে। আশা করি আমার সাথে বা যারা থাকবে বা আমার ভিডিও যারা দেখবে তাদের জন্য ভালো কিছু হতে চলছে। সামনের অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সেগুলোর জন্য সুন্দরভাবে একেবারে অ্যানিমেটেড ফিগার দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, মানে জীবন্ত করে প্রাণবন্তন করে শেখানোর চেষ্টা করব। আর তোমরা যাদের বুঝতে অসুবিধা, আসলে প্রত্যেকটা জিনিস বারবার একটু রিভিশন করতে হয়। এরপর যে জিনিসটা তুমি বুঝো না সেটা কমেন্টস করবে, তাহলে শেখার চেষ্টা থাকলে তুমি অবশ্যই সেটা জানতে পারবে। আচ্ছা চলো আমরা কথা না বাড়ি, আমাদের আজকে অধ্যায় হচ্ছে যে কী ছিল এই তৃতীয় অধ্যায়ে, যে ব্যাপন, অভিস্রবণ আর যেটা ইমবাবিশন, প্রচ্ছেদন, এই বিষয় নিয়ে আমরা অনেক নৈর্ব্যক্তিকগুলো দেখেছি, বহু নির্বাচনী প্রশ্ন। আজকে আমরা যেটা দেখব হচ্ছে সৃজনশীল প্রশ্ন এবং কিছু কিছু জ্ঞানমূলক কোয়েশ্চেন আমরা দেখব তার উত্তর সহকারে। তো এক নজরে আমরা একটু প্রশ্নগুলো হয়তো দেখি। অর্পার বাবা গ্রীষ্মের কোনো একদিন তাদের বাড়িতে লাগানো ফুল গাছে পানি দেয়। অর্পা তার বাবাকে জিজ্ঞেস করে, গাছের গোড়ায় পানি দিলে গাছ কীভাবে খায়? উত্তরে তার বাবা বলে, গাছ মূল দিয়ে পানি চুষে নেয়, আবার অতিরিক্ত পানি তা পাতা দিয়ে বের করে দেয়। এটা প্রচ্ছেদন বলি আমরা যেমন আমাদের শরীরে যেটা খায়, আমাদের শরীরে অতিরিক্ত যেগুলোকে বিষ বলা হয়, প্রয়োজনের অতিরিক্ত সেটা বিষ বলা হয়, সেগুলো কী করে প্রচ্ছেদনের মাধ্যমে, ঘামের মাধ্যমে বের করে দেয় জল যেগুলো। ঠিক আছে, তো তদ্রূপ এটাই। হ্যাঁ, উদ্ভিদের পরিবহন কাকে বলে? কোষপ্রাচীরকে কেন অর্ধবেদ্য পর্দা বলা হয়? এই প্রশ্নটা প্রায় কিন্তু থাকে। উদ্ভিদকে বর্ণিত প্রক্রিয়ায় দুটি কিভাবে একটি অপরটি থেকে আলাদা ব্যাখ্যা করো। প্রথম প্রক্রিয়াটি শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো। তা আমরা প্রথম উত্তরে যাচ্ছি। উদ্ভিদের পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকেই বোঝায়। মানে আসলে পরিবহন মানে এক জায়গা থেকে তার উপাদানগুলো, খাদ্য উপাদানগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়া। আচ্ছা, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোষপ্রাচীরকে কেন অর্ধবেদ্য পর্দা বলা হয়? যে পর্দা দিয়ে দ্রাবক ও উভয় পদার্থের অণু সহজে চলাচল করতে পারে তাকে অর্ধবেদ্য পর্দা বলে। কোষপ্রাচীরের মধ্য দিয়ে দ্রাবক ও উভয় পদার্থের অণুই সহজে চলাচল করতে পারে, এই জন্য কোষপ্রাচীরকে অর্ধবেদ্য পর্দা বলে। এবার আমরা আসি হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়া দুটি কিভাবে একটি অপরটি থেকে আলাদা। হ্যাঁ, বর্ণিত প্রক্রিয়া দুটি কিভাবে একটি অপর থেকে আলাদা সেটা আমরা একটু দেখি। প্রক্রিয়া দুটি কী ছিল? প্রথম প্রক্রিয়াটা উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করে, এটা অভিস্রবণ প্রক্রিয়া। আর দ্বিতীয় প্রক্রিয়াটি হলো উদ্ভিদে অতিরিক্ত পানি পাতা দিয়ে বের করে দেয়। এখানে দুটো কিন্তু কাজ, প্রথমটা হবে অভিস্রবণ, দ্বিতীয়টা হচ্ছে কি প্রচ্ছেদন। কারণ প্রচ্ছেদনের মাধ্যমেই উদ্ভিদ তার অতিরিক্ত খাবার মূল দিয়ে বের করে দেয়। এবং মানুষও কিন্তু ঘামের সাহায্যে তার অতিরিক্ত পানি কী করে দেয়, শরীর থেকে বের করে দেয়। ঠিক আছে, এজন্য এটি প্রচ্ছেদনের কারণ হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা প্রক্রিয়া দুটি অপরটি থেকে আলাদা কেন আমরা একটু তার বিশ্লেষণটাকে দেখি। অভিস্রবণ প্রক্রিয়ায় পানি কোষের বাইরে কম ঘনত্বের দ্রবণ হতে কোষঝিল্লির মাধ্যমে বেশি ঘনত্বের দ্রবণে কোষের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের যেমন পাতা, কাণ্ড, লেন্টিসেল মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়। তো আমরা খুবই সহজ, একটা প্রচ্ছেদন আর একটা হচ্ছে এই যে অভিস্রবণ। তাহলে আমরা দুটাই কিন্তু বুঝতে পারলাম। অভিস্রবণের মাধ্যমে উদ্ভিদ পানি শোষণ করে আর কি, আর প্রচ্ছেদনের মাধ্যমে অতিরিক্ত পানি বা পদার্থ বাষ্প আকারে পাতার মাধ্যমে বের করে দেয়। এটাই অভিস্রবণ, যে উদ্ভিদের মূলের বৈষম্য ভেদ্য ঝিল্লির মধ্যে হয়ে থাকে। অন্যদিকে অধিকাংশ প্রচ্ছেদন হয় পত্ররন্ধ্রের মধ্য দিয়ে। যে পত্ররন্ধ্র মানে পাতার মধ্য দিয়ে আর কি, পাতা
অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে, অপরদিকে প্রস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ অতিরিক্ত পানি বের করে দেয়। এটা অভিস্রবণ প্রক্রিয়ায় একই দ্রাবক বিশিষ্ট দুটি দ্রবণে ভেতর হয়ে থাকে, আর প্রস্রবণ প্রক্রিয়ায় মূলত পানি বের হয়ে যায়। এখানে দ্রবণ বা দ্রাবকের ভূমিকা মুখ্য কিন্তু নয়। আরটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া প্রস্রবণের হার নিয়ন্ত্রণ করে, আর প্রস্রবণ পরোক্ষভাবে অভিস্রবণ প্রক্রিয়া চালু রাখে। এটা কারণ অভিস্রবণটা প্রস্রবণ প্রক্রিয়া চালু রাখবে, অভিস্রবণ না হলে প্রস্রবণ হবে কোত্থেকে, তাই না? এই বিষয়টা আর কি খুবই সহজ বিষয়। আমরা যেমন খাবার খাই, আমরা খাবার খাওয়ার পরে আমাদের অবশিষ্ট যেগুলো হজম প্রক্রিয়া হওয়ার পরে, রসগুলো নেওয়ার পরে তারপর ময়লা আবর্জনাগুলো আমরা কী করি, মলমূত্রের মাধ্যমে সেটা ত্যাগ করি, ঘামের মাধ্যমে ত্যাগ করি। তো উদ্ভিদ কীভাবে করবে? উদ্ভিদ তার পাতার মাধ্যমে সেটা যে প্রস্রবণের মাধ্যমে সেটা বের করে দেবে। তারও তো একটা এরকম একটা সাইকেল দরকার। আচ্ছা, একই জিনিস। এরপর হচ্ছে প্রথম প্রক্রিয়াটি শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। সেটা হচ্ছে আমার অভিস্রবণ। কারণ অভিস্রবণ না হলে উদ্ভিদ খাদ্য কোত্থেকে গ্রহণ করবে? অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের মূলরুম দিয়ে পানি পরিশোধন করে। উদ্ভিদের অভ্যন্তরে এক কোষ থেকে অন্য কোষে পানি প্রবেশ এবং প্রক্রিয়া হয়ে থাকে। পত্ররন্ধ্র খোলা, পত্র বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে এ প্রক্রিয়া প্রস্রবণের হার নিয়ন্ত্রণ করে। কোষের স্বাভাবিক আকার আকৃতি ঠিক রাখা এবং কোষের বৃদ্ধিতে অভিস্রবণ প্রক্রিয়া বিশেষ ভূমিকা পালন করে। আমরা যেমন খাবার না খেলে আমাদের শরীর নিস্তেজ হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে পড়ে, সেম গাছও কিন্তু সেরকম। এখানে অভিস্রবণের মাধ্যমে গাছের স্বাভাবিক ক্রিয়া ঠিক থাকে। উদ্ভিদ প্রায় সব যৌবনিক কাজের জন্য পানি প্রয়োজন। এই কাজগুলো সব জীবিত কোষে ঘটে। মূল থেকে পাতা পর্যন্ত বিভিন্ন জীবিত কোষে প্রয়োজনে পানি সরবরাহ অভিস্রবণ প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করে। আচ্ছা, নরম কোষগুলো পানি গ্রহণ করে দৃঢ় হয়, আর কোষ অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে। বীজে অঙ্কুরোদ্গমের সাফল্য নির্ভর করে অভিস্রবণ প্রক্রিয়ায়, তাই না? আচ্ছা, এই ছিল আমাদের এটা। তারপর হচ্ছে সৃজনশীল 2। কাঠবিড়ালির হাত থেকে রক্ষা করার জন্য কবির গাছের পেয়ারাকে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখে। পরে সে লক্ষ্য করে পলিথিনের মধ্যে বিন্দু বিন্দু পানি জমে আছে, কিন্তু এতে তার পাকা পেয়ারা মিষ্টি সুবাস পেতে প্রতিবন্ধকতা তৈরি হলো। এখানে কৌশিক পানি কাকে বলে খেয়াল রাখবা। অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়া দ্রব ও দ্রাবকের গতিপথ ভিন্ন ব্যাখ্যা করো। উদ্দীপকে বিন্দু বিন্দু পানি জমার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উল্লেখিত প্রতিবন্ধকতার সঙ্গে সম্পৃক্ত শরীরবৃত্তীয় প্রক্রিয়ার জীবজগতের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। ওই যে আমরা যেটা বললাম, মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেপে থাকা পানিকে কৈশিক পানি বলে, বা লেপে থাকা বা লেগে থাকা, যে খুশ দিয়ে বের হতো ফোটার যেটা থাকবে এটা। তারপর অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাব অণুগুলো কম ঘনত্বের দ্রবণ হতে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয়। পক্ষান্তরে ব্যাপন প্রক্রিয়ায় অণুগুলো বেশি ঘনত্ব হতে কম ঘনত্বের দিকে আবার ধাবিত হয়। অভিস্রবণ প্রক্রিয়া কী হয়? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, আর এই প্রস্রবণ প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া হচ্ছে বেশি ঘনত্বে কম ঘনত্বের দিকে যাবে। দুই কাজ। সুতরাং বলা যায় অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়া দ্রব দ্রাবকের গতিপথ ভিন্ন, দুটো ভিন্ন বিষয়। পলিথিন ব্যাগে বিন্দু বিন্দু পানি জমার প্রক্রিয়াটি প্রস্রবণ প্রক্রিয়া, তাই না? এটা এটা ঘামের মতো যেটা বের হয় সেটা আর কি। যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গের পাতা, কাণ্ড, লেন্টিসেল মাধ্যমে বাষ্প আকারে পানি বাইরে বের করে দেয় তাকে প্রস্রবণ বলে। উদ্দীপকে লিখিত পেয়ারাগুলো থেকে নির্গত জলীয় বাষ্প পলিথিনের সংস্পর্শে ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানির কণা রূপান্তরিত হয়, যা পলিথিন ব্যাগের গায়ে জমে থাকে। ইভেন কি একটা গ্লাসের গায়েও কিন্তু জমা থাকে, বরফ গলিত যেগুলো। সুতরাং প্রস্রবণের মাধ্যমে নির্গত জলীয় বাষ্পে পলিথিন বিন্দু বিন্দু পানি আকারে জমা হয়। প্রতিবন্ধকের সঙ্গে সম্পৃক্ত শরীরবৃত্তীয় প্রক্রিয়াটি ব্যাপন। এই একই তাপমাত্রা ও একই বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব হতে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে।
তাই না? এই যে পোকামাকড় যে পেয়ারার মিষ্টির সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে, যেটা উল্লেখিত প্রক্রিয়াটির মাধ্যমে জীবের সব রকম শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। উদ্ভিদ এটা ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে, যেটা ছড়িয়ে পড়তেছে মিষ্টি সুবাস, সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণ হয় এবং অক্সিজেন ব্যবহৃত হয়। ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তাই না? সো উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্প আকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। তো প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান ও রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতি লসিকা বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। তো এটাই আমাদের ছিল দ্বিতীয় প্রশ্ন। আমরা আরেকটা প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। যেমন জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করল কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানিতে পড়ে গেল। যাই হোক, বেদ্য পদ্মা কাকে বলে, ইনভার্সন পদ্মা কাকে বলে, কোন প্রক্রিয়ায় জারিফের বোনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো। যা যা বললো, জারিফের লক্ষ্য করা কিশমিশগুলো ফুলে যাওয়ার প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। তা আমরা যদি দেখি, এই যে অর্ধভেদ্য পদ্মা বা ভেদ্য পদ্মা যেটা বলা হয়, যে পদ্মা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়ই সহজে চলাচল করতে পারে, তাকে ভেদ্য পদ্মা বলা হয়। ইমবেবেশন বলতে এক ধরনের পানি শোষণ প্রক্রিয়াকে বোঝায়। কলোরয়েড ধর্মী বিভিন্ন পদার্থের, যেমন উদ্ভিদের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় তরল পদার্থ শোষণ করে তাকে ইমবেবেশন বলে। উদ্ভিদের দেহের বিভিন্ন ধরনের কলোরয়েড পদার্থ বিদ্যমান, যারা পানিগ্রাহী, জিলেটিন ইত্যাদি। এসব পদার্থ তাদের কলোরয়েড গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম। এই পানি শোষণীয় হলো ইমবেবেশন প্রক্রিয়া। জারিফের বোনের রং ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল। জারিফের বোন রং যখন তুলি দিয়ে কাজ করছিল, তখন এক ফোঁটা রং পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে। কেননা ব্যাপন অর্থ ব্যাপিত হওয়া, ছড়িয়ে পড়া। যেহেতু পদার্থটি ছিল অধিক ঘন, তাই সেটি ঘনত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করে, অর্থাৎ এটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ধাবিত হবে। এটাই কিন্তু ব্যাপন প্রক্রিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের, সুতরাং জারিফের বোনের রং গ্লাসে ছড়িয়ে পড়া একমাত্র কারণ হলো ব্যাপন প্রক্রিয়া। জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে ওঠার কারণটি ছিল অবিশ্রবণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি বৈষম্যবদ্ধ ঝিল্লির মধ্য দিয়ে দ্রাবক বা পানির হালকা ঘনত্ব দ্রবণ হতে অধিক ঘনত্ব দ্রবণের দিকে ধাবিত হয়, তাকে বলা হয় অবিশ্রবণ। তো এখানে কিন্তু আরও অনেক প্রশ্ন কিন্তু এখানে আছে, তোমরা চাইলে সেগুলা খুঁজে বাইর করে নিতে পারো। হ্যাঁ, প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয় কেন, এটা মনে রাখবা। এই যে এই প্রশ্নগুলো তোমরা শিখবে। যেমন এখানে বলা আছে কি, বাজারে যে সকল কিশমিশ পাওয়া যায় সেগুলো সাধারণত শুকনো কুচকুচে থাকে। এগুলো পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখলে স্ফীত হয়ে ওঠে। একটি বিশেষ প্রক্রিয়ায় শুকনো কুচকো যাওয়া কিশমিশগুলো স্ফীত হয়ে ওঠে। ইমবেবেশন কাকে বলে, প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয় কেন, পানিতে ভিজানোর পর কিশমিশগুলো এরূপ পরিবর্তন ব্যাখ্যা করা। তো এইগুলো কিন্তু এটা আরেকটা প্রশ্ন। এখানে অষ্টম শ্রেণীর সুমি তার বাবার সাথে সুন্দরবনে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে বনের পরিবেশ অনুভব করার পর তার বাবা তাকে প্রশ্ন করলো, এখানকার বাতাস শীতল কেন? উত্তরে বাবা বলল, উদ্ভিদের একটি বিশেষ প্রক্রিয়ার জন্য এমন হয়েছে। সালোক সংশ্লেষণ কাকে বলে, ব্যাপন চাপ বলতে কি বুঝো, উদ্দীপকের স্থাপনে বাতাস শীতল হওয়ার কারণ। উদ্দীপকে উল্লেখিত সুমির বাবার বলা উদ্ভিদের বিশেষ ক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। এটা আর একটা প্রশ্ন। সে এইখানে আরও অনেক কিছু প্রশ্ন কিন্তু আছে, এগুলো কিন্তু তোমরা যদি বুঝে থাকো তাহলে এগুলো তোমরা নিজেরাই সলিউশন করতে পারবে আই থিঙ্ক। আর কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, সেগুলো আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। কোন পদার্থের অণু ব্যাপন ক্ষমতা কতক্ষণ ধরা চলে? কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলো ঘনত্ব সর্বত্র সমান হয়ে থাকে। ঠিক আছে, সব জায়গায় সমান বা ছড়িয়ে না গেলে এটা তখন ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে। তাহলে কোষ রস কাকে বলে? পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বলা হয়। মাছের পটকার পদ্ধতি পদ্মাকে কি বলে?
মাছের পটকা পদ্মা, অর্ধবেদ্য পদ্মা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কী? পানি আর কি। ব্যাপনত্ব কী? সব দিকে ছড়িয়ে পড়া, সর্বত্র ছড়িয়ে পড়া। ব্যাপন চাপ কাকে বলে? একই তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের ঘন স্থান হতে হালকা স্থানের দিকে ব্যাপিত হওয়ার যে প্রচ্ছন্ন ক্ষমতা তাকে বলা হচ্ছে ব্যাপন চাপ। তো উদ্ভিদ উপস্থিত ঝিল্লি সমূহ কী কী? যেমন বেদ্য ঝিল্লি, অর্ধবেদ্য ঝিল্লি, বৈষম্য বেদ্য ঝিল্লি। জীবকোষের কোষ বরণ কোন ধরনের পর্দা হিসেবে কাজ করে? আসলে সেটা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় পানি ও খনিজ লবণ শোষণ করে? উদ্ভিদ অভিসরণ প্রক্রিয়ায় পানি এবং খনিজ লবণ শোষণ করে। খনিজ লবণ শোষণ পদ্ধতি কয়টি? শোষণ পদ্ধতি 2টি। এবার অনুদানমূলক কিছু প্রশ্ন আছে। জাইলেম বাহিকা দিয়ে পাতায় রস উত্তোলনের ধাপগুলো কি কি? একটা দেখো, মাটির দ্রবণের কেন্দ্রাতিক পরিবহন মূলে কর্টেক্স টিস্যুর মধ্য দিয়ে মূলের জাইলেমে যায়। সেটা জাইলেমের মাধ্যমে খাড়াভাবে পাতায় পানি পরিবহিত হয়। পাতার অন্তঃকোষীয় ফাঁকে বাষ্পীয় অবস্থান পানি মুক্তি পায়। কোষের বাইরে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব যদি কোষের অভ্যন্তরের চেয়ে বেশি হয়ে যায় তবে কি ঘটবে? কোষের ভেতরের চেয়ে বাইরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় কোষের অভ্যন্তরে প্রবেশ করবে, কারণ পদার্থের অণুগুলোর ধর্ম হচ্ছে অপেক্ষাকৃত বেশি ঘনত্বের অবস্থান থেকে কম ঘনত্বের দিকে লাভ করবে। এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। উদ্ভিদের প্রাণী শোষণ প্রয়োজনীয়তা কি? তাহলে উদ্ভিদ মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে জাইলেম টিস্যুতে নিয়ে যায় এবং সেখান থেকে পাতায় যায়। সেই পানি কাজে লাগিয়ে পাতায় স্যালুট সংশ্লেষণ হয়। সুতরাং পাতায় পানি সরবরাহের জন্য উদ্ভিদের পানি শোষণ করা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে আরও অনেক প্রশ্ন রয়েছে। উদ্ভিদের পুষ্টিতে পানি কিভাবে সাহায্য করবে? এটা একটা কথা। পানি কোষে প্রোটোপ্লাজমকে তরল ও কর্মক্ষম রাখে। কোষের যাবতীয় বিপাক নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের দেহের যাবতীয় পরিবহন পানির মাধ্যমে হয়। তো বিভিন্ন খনিজ লবণ মূল দ্বারা শোষিত হতে সাহায্য করে এবং পানির মাধ্যমে পরিবাহিত হয়। বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। এটা পানি শোষণ ও খনিজ লবণ শোষণের সম্পর্ক কেমন? খনিজ লবণ মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলে পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই। দুটি প্রক্রিয়াই ভিন্ন প্রক্রিয়া। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়। উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ করে দুইভাবে সম্পন্ন করা হয়। একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ, আরটা হচ্ছে সক্রিয় শোষণ। পর্ষদন উদ্ভিদের কোন স্থানে সংঘটিত হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে সংঘটিত হয়। এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণ পর্ষদন হয়। এই আরেকটা লাস্ট প্রশ্ন হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করা। বিভিন্ন প্রয়োজনীয় লবণ দ্রবীভূত অবস্থায় জীবকোষে প্রবেশ করে অভিস্রবণ প্রক্রিয়ায় প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়া পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে যা বাইরে আসে। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণ গুরুত্ব অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের আজকের 3য় অধ্যায়ে যে জানা অজানা অনেক প্রশ্ন। তোমরা যদি এগুলো চেষ্টা করো, আমি যেভাবে বলেছি সেগুলো সমাধান করার চেষ্টা করো, আই থিঙ্ক তোমরা খুবই ভালো করবে এবং ভালো লিখতে পারবে। একটা জিনিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন তুমি প্র্যাকটিস না করলে তোমার মনের মধ্যে আসবে না, বুঝে আসবে না। বুঝে পড়ো, একটু প্র্যাকটিস করো, সাবধানতা অবলম্বন করো, যাতে প্রশ্ন উত্তরগুলো শেখা যায় এবং পরীক্ষার মধ্যে ভালো লেখা যায়, বোঝা যায়। প্রত্যেকটা জিনিস, সায়েন্স হচ্ছে বোঝার বিষয়, সেই শেখার বিষয়। কেউ যদি এটা না জানে এই পড়ার টেকনিকটা, তাহলে সেই আজীবন সে
পড়া থেকে বঞ্চিত থাকবে, তার কাছে বোরিং লাগবে। তা আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে পড়বে, বুঝবে, চেষ্টা করবে, হ্যাঁ, তাহলে তোমরা ভালো করবে। আশা করি সাথে আছো। তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করে সাথে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।